নমস্কার। অন্যমুখ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের পঞ্চদশ নিবেদন শ্রুতি নাটক অবৈধ। কাহিনী অত্রিকুমার সিনহা, নাট্যরূপ প্রকল্প ভট্টাচার্য, নির্দেশনা অত্রিকুমার সিনহা। নিস্তরঙ্গ জীবনের মাঝে কিছু ঘটনা মানুষকে বিভ্রান্ত করে তোলে। সম্পর্কের জটিলতায় মানুষ অসহায় হয়ে পড়ে। সম্পর্কের টানাপোড়েন আমাদের প্রাত্যহিক জীবনধারাকে এক অনিশ্চয়তার সম্মুখীন করে। তখন সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে মানুষ এমন কিছু ভুল করে বসে যা তাদের জীবনকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, তাকে অপরাধপ্রবণ করে তোলে। সম্পর্কের এই অনিশ্চয়তা সম্পর্কে জানতে হলে শুনুন, উপভোগ করুন অন্যমুখ নাট্যগোষ্ঠীর এবারের পরিবেশনা নাটক অবৈধ। জাম্বু, ও জাম্বু। আরে রাপ্তি, তুমি হঠাৎ আমার অফিসে, কি ব্যাপার? এমনি চলে এলাম। কাছেই একটা অফিসে আমার একটা ইন্টারভিউ ছিল, শেষ হয়ে গেল তাড়াতাড়ি। মনে হলো তোমার ঘাড় ভেঙে আজ লাঞ্চ খাবো। অসুবিধা নেই তো জাম্বু? লাঞ্চে অসুবিধা নেই, কিন্তু এইভাবে সবার সামনে আমাকে জাম্বু জাম্বু বলে ডেকো না প্লিজ। অফিসে সবাই আমায় জাম্বুবান ভাববে তো। সে ভাবুক, আমার জামাইবাবুকে আমি জাম্বু বলেই ডাকবো। আর যদি বারণ করো তাহলে দিদির মতো ওগো হ্যাঁ গো বলি। তাতে কি তোমার অফিসের সম্মান বাড়বে? বাবারে বাবা, শালি তো নয় একেবারে। খ্যাকশিয়ালি কি বলো? নাও এবার আমাকে কোথায় খাওয়াতে নিয়ে যাবে চলো। কোথাও না, আমার কেবিনে বসে দুজনে লাঞ্চ করব। তোমার দিদি রুটি তরকারি বানিয়ে দিয়েছে। ইস, আমার বইই গেছে দিদির রান্না করা রুটি তরকারি খেতে। আমি বিরিয়ানি খাবো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, অনলাইনে আনিয়ে নিচ্ছি। এই অর্ডার দিয়ে দিলাম। আজ লাঞ্চে বেরোনো যাবে না গো, প্রচুর কাজ হাতে। ধুস, তুমি একটা আনরোম্যান্টিক বুড়ো। কি করে যে দিদি তোমাকে টলারেট করে। কই আর করে, ও নিজের জগতে ব্যস্ত আর আমি আমার। ভুল তো তোমার, দিদিকে বিয়ে না করে আমাকে বিয়ে করলেই পারতে। আশ্চর্য যুক্তি। তন্নিষ্ঠাকে বিয়ে না করলে তোমাকে আমি পেতাম কোথায়? তুমি ওর বোন বলেই তো তোমাকে চিনলাম। যাই হোক, বিরিয়ানি এসে গেছে, চলো খেতে খেতে কথা বলা যাক। ওয়াও, দারুণ বিরিয়ানি জাম্বু। সরি মিস্টার সৃজন, আই লাভ ইউ। থ্যাঙ্কস। আচ্ছা, এবার সত্যি করে বলো তো কি হয়েছে? তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে যে ভিতরে ভিতরে তুমি খুব আপসেট। মুখ দেখেই বুঝে ফেললে? সিরিয়াসলি, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা, সে বেশ করো। এবার কি হয়েছে বলবে তো নাকি? কিচ্ছু না, এমনি মুড অফ, তাই খুব ইচ্ছা করছিল তোমাকে দেখবার। এরকম ইচ্ছা খুব ঘন ঘন হলে কিন্তু তন্নিষ্ঠা আমাকে খুন করে ফেলবে, সেটা খেয়াল আছে তো? না গো, সত্যিই আমার মাঝে মাঝে খুব সাফোকেটিং লাগে। সব কিছুই ভীষণ মিনিংলেস বলে মনে হয়, তখনই তোমার কাছে চলে আসতে চাই। বুঝতে পারছি, আমি হলাম তোমার ডিকশনারি। মিনিং খুঁজতে আমার কাছে আসো। ধ্যাৎ, তোমার সব ব্যাপারেই আর কি। হ্যাঁ, তবে এটাও ঠিক, এই যে তুমি সব কিছু হেসে উড়িয়ে দিতে পারো, এর জন্যই তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে ঠিকই, কিন্তু সেটা তো জামাইবাবু হিসাবে। দিদি বা অন্য কেউ সেটা নিয়ে বড্ড বেশি খোঁচা দেয়। রাপ্তি, আমার মনে হয় তুমি ওভার রিয়াক্ট করছো। উত্তম কুমারের ছদ্মবেশী সিনেমাটা দেখেছো? নতুন বউ মাধবীর মুখে সব সময় জামাইবাবুর প্রশংসা শুনে উত্তম কুমার প্ল্যান করে জামাইবাবুর বাড়ি ড্রাইভার সেজে কাজ নিয়েছিল, যাতে জামাইবাবুকে বোকা বানাতে পারে। এগুলো স্বাভাবিক আর মজার কথা। তবে তোমার বিয়ের পর তুমি আবার তোমার বরকে আমার ড্রাইভার হতে বলো না যেন, কারণ আমার গাড়িই নেই। উফ, সব সময় আর কি না। এই তো হাসি ফুটেছে আর বিরিয়ানিও শেষ। তাহলে এবার মাথা ঠান্ডা করে তোমার হোস্টেলে ফিরে যাও, আমি কাজে বসি, কেমন? ওকে বস। আরে হ্যাঁ, একটা কথা বলে ফেলো। তুমি সত্যিই খুব ভালো মানুষ। দিদি খুব লাকি, তোমার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। আচ্ছা, তোমাকে কখন ফোন করা যাবে গো? তোমার জন্য এনি টাইম ফ্রি আমি। বেশ, তাহলে মাঝরাতে ফোন করে জ্বালাবো তোমায়। খাবে দিদির কাছ থেকে ঝাড়? আচ্ছা, আজ আসি, তুমি কাজ করো। বাই বাই।
করব দিদি? রাস্তায় ভীষণ জ্যাম, আবার সাইকেলটা গেল পাঞ্চার হয়ে, সেইটা সারিয়ে। তোর কি রোজই সাইকেল পাংচার হয়? এই তো পরশুদিনও বললি। গরিব লোকের পুরনো সেকেন্ড হ্যান্ড সাইকেল, কি করব বলো, তালি তাপ্পি মারিয়ে চালাই। তোমার মতন স্কুটি থাকলে তো। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন আর মুখ না চালিয়ে হাত চালা, গুচ্ছের কাজ বাকি। তোর জন্য আজও আমার অফিসে লেট হবে। তুমি সময় মতন বেরিয়ে পড়ো দিদি, আমি কাজ শেষ করে দরজায় চাবি দিয়ে চলে যাব। ঠিক আছে, তোর কাছে তো একটা এক্সট্রা চাবি আছেই, সৃজনের কাছেও চাবি আছে, ও আগে এলে ঢুকে পড়বে। শোন, ভালো করে চাবি দিয়ে যাস কিন্তু। দিদি, একটা কথা বলবো? দাদা কিন্তু মাঝে মাঝে দুপুরে বাড়ি আসে, আমি দেখেছি। তোকে তা নিয়ে ভাবতে হবে না, ওর বাড়ি ও যখন খুশি আসবে, তুই তোর কাজ কর। আমাকে বকছো কেন দিদি? তোমার ভালোর জন্যই তো বললাম। অত আমার ভালো দেখতে হবে না তোকে। আজকাল সব সময় আমাকে বকাবকি করো। গতকাল একটু ধার চাইলাম, তার জন্য কত কথা শুনিয়ে দিলে। শোনাবই তো, মাসের শেষ, এখন হঠাৎ 2000 টাকা কোত্থেকে দেব? আর এইভাবে মাঝখানে টাকা চাইবেই বা কেন? বললাম তো মাইনের থেকে কেটে নিও, খুব দরকার গো দিদি, দাও না। না হবে না, মাইনে যখন দেব তখন পাবি। আমাদেরও টাকার গাছ নেই যে যখন খুশি টাকা দেব। আমাদের অফিসেও মাইনের দিনই টাকা পাওয়া যায়, তার আগে নয়। শোন, এখন আমি বেরোচ্ছি, তুই সব কাজ সেরে ভালো করে চাবি দিয়ে তারপর যাবি, বুঝলি? আচ্ছা দিদি, কোনো চিন্তা করো না। হ্যালো, ও গ্রেট, ওয়ান্ডারফুল। না এখন নয়, আমরা কাল সকালে কথা বলি। সি ইউ, গুড নাইট। কার ফোন ছিল? ও, তুমি জেগে আছো? অফিসের। এত রাতেও তোমার অফিস খোলা? ইউএস টিম কাজ করছে, নাইট শিফট। একটা আর্জেন্ট ডেলিভারেবল ছিল, আমিই বলেছিলাম হয়ে গেলেই আমাকে জানাতে, তাই ফোন করলো। তোমার বোধহয় ডিস্টার্ব হলো, সরি। গতকালও রাতে তোমার ডেলিভারেবল ছিল? কালও তো ফোন এসেছিল, তাই না? হ্যাঁ, ওই ইউএসের ক্লায়েন্ট, একটা বড় প্রজেক্ট চলছে, প্রায় প্রতিদিনই। আর পরশু তোমাকে উঠে ব্যালকনিতে গিয়ে ফিসফিস করে অতক্ষণ কথা বলতে হলো, সেটাও কি অফিসেরই কাজ ছিল? ও, তুমি টের পেয়েছিলে? ইয়েস, সেদিন কিছু ইস্যুস ছিল, তোমার ঘুমের অসুবিধা হবে ভেবেই আমি ব্যালকনিতে গিয়ে। যদি আমার অসুবিধাগুলো তোমার কাছে এত ইম্পর্টেন্ট, তাহলে আলাদা থাকলেই পারো, সারা রাত মনের আনন্দে অফিসিয়াল কল অ্যাটেন্ড করতে পারবে। ও কাম অন তন্নিষ্ঠা, প্লিজ ডোন্ট ওভার রিয়াক্ট, এগুলো প্রফেশনাল হ্যাজার্ড। আমি তো সরি বললাম, একটা প্রজেক্ট এরকম এসে যায়। আজকাল একটু বেশি এরকম প্রজেক্ট আসছে, তাই না সৃজন? আর তুমি যে অফিসের কাজে এতটা ইনভলভ, সেটা তোমার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে কিন্তু মনে হয় না। আরে ওগুলো তো আমার টাইম পাস, রিল্যাক্স করার জায়গা। কিন্তু তুমি হঠাৎ এত প্রশ্ন করছো কেন? কারণ আছে বলেই করছি। গত কিছুদিন ধরেই মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। না, তোমার মাথাটা একেবারে গেছে, ওভার স্ট্রেইন মনে হয়। আচ্ছা চলো না, এই উইকেন্ডে আমরা কোথাও ঘুরে আসি। কথা ঘুরিও না সৃজন, প্লিজ কাম ক্লিন। আরে কি হয়েছে তোমার আজ? সেটাই তো আমিও জানতে চাইছি, কি হয়েছে তোমার? আমাকে অ্যাভয়েড করছো কেন আজকাল? বলছো অফিসে প্রচুর কাজের চাপ, আবার শুনলাম মাঝে মাঝে অফিস থেকে বেরিয়ে দুপুরে বাড়ি আসো। ওয়াই? প্লিজ টেল মি, তোমার কি অন্য কোনো অ্যাফেয়ার? স্টপ ইট তন্নিষ্ঠা, পাগলামির একটা সীমা আছে। ওয়ান্ডারফুল, এখন আমি পাগল তাই না? তোমার এক্স্যাক্ট প্ল্যানটা কি সেটা বলবে? আমাকে পাগল প্রুফ করতে পারলে তোমার ডিভোর্স দিতে সুবিধা হবে। দেখো, আমি বুঝতে পারছি তুমি এখন সেন্সে নেই, আমিও সারাদিনের কাজের পর খুব টায়ার্ড, তাই তোমার সঙ্গে তর্ক করতে পারছি না। এখন প্লিজ ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। না, কাল নয়, আজ, এক্ষুনি আমাকে জানতে হবে তুমি ঠিক কি করতে চলেছ। তনু প্লিজ, আই বেগ অফ ইউ, এখন এই নিয়ে আর কথা নয়। এইভাবে আমাকে চুপ করিয়ে আর কতদিন নিজের ধান্দা চালিয়ে যাবে সৃজন? আমাকে ঠকিয়ে কি লাভ তোমার? ওহ, দিস ইজ দ্য লিমিট। ওকে, তুমি প্রলাপ বকতে থাকো, আমি পাশের ঘরে ঘুমোতে চললাম। গুড নাইট। সৃজন শোনো। সৃজন, হোয়াট হ্যাপেন্ড? তোমাকে বলেছিলাম আজ শার্প 10 o'clock আমাকে রিপোর্ট করতে। এক্সট্রিমলি সরি স্যার, তবে আপডেট রেডি, এই যে। তোমায় খুব ডিস্টার্ব লাগছে। ইজ এভরিথিং ফাইন?
ও না মানে হ্যাঁ স্যার, আসলে ওই একটু বাড়িতে প্রবলেম? বুঝতে পেরেছি। এই বয়সে এটা কোয়াইট ন্যাচারাল, কিন্তু এতে তোমার কাজে ফোকাস একটু কমবে। সিনসিয়ার অ্যাপোলজি স্যার, এরকম দেরি আর হবে না। নো ইস্যুস। রাগারাগি করে নিশ্চয়ই ব্রেকফাস্ট করনি, আর লাঞ্চও নিয়ে আসনি। হ্যাঁ স্যার, মানে না স্যার, আই উইল ম্যানেজ স্যার। এক কাজ করো, 11টায় একটা ক্লায়েন্ট মিটিং আছে, সেটা শেষ করে লাঞ্চ আওয়ারে বাড়ি চলে যাও। বউকে একটু টাইম দাও, দরকার হলে দুজনে বাইরে লাঞ্চ করে এসো। থ্যাঙ্কস স্যার, কিন্তু আমার মিসেসও তো ওয়ার্কিং, সেও অফিসে। আরে ফোন করে কোনো রেস্টুরেন্টে ডেকে নাও। ইয়াং ম্যান, আই এম স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স। ওয়ার্ক ফ্যামিলি ব্যালেন্সটা খুব দরকার, না হলে তোমার প্রোডাক্টিভিটি... এই দেখো, শিওর তোমার মিসেস ফোন করছে। প্লিজ টেক দ্য কল। না স্যার, এটা রাপ্তি, তন্নিষ্ঠার বোন কল করছে। ইউ মিন দ্যাট বিউটিফুল লেডি? সেদিন যে তোমার কেবিনে এসেছিল লাঞ্চ আওয়ারে? আরে এত লজ্জা পাওয়ার কি আছে, শালি আধি ঘরওয়ালি। টেক দি কল। ওকে স্যার। হ্যালো রাপ্তি, বলো। হ্যাঁ ওই চলছে। আজ আসছো দুপুরে? ওকে, নো প্রবলেম। হ্যাঁ শিওর, রাখি। স্যার তাহলে লাঞ্চটা... ওহ শিওর সৃজন, আমি তো পারমিশন দিয়েই রেখেছি। এনজয় ইয়োর সেলফ, কিন্তু নাও লেটস ফোকাস অন দ্য মিটিং। কাম অন। অফকোর্স স্যার, অ্যান্ড থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং। দেখেছেন ডিসিপি অভিনব স্যার, জনগণের কত উন্নতি। তাই নাকি? তা কীরকম শুনি? একটা মার্ডার, সেটা পুলিশকে জানাতে তিনজন কন্ট্রোল রুমে ফোন করেছে। 3 জন একই লোক নয়? আর ইউ শিওর? আরে না স্যার, তাহলে আর বলছি কি। প্রথমে এক মহিলা মোবাইল থেকে শুদ্ধ বাড়ির ঠিকানা বলেই কেটে দিল। তারপর লোকাল বুথ থেকে একজন পুরুষ বলল ওইখানেই খুন হয়েছে। তারপর ওই বাড়ির মালিক কল করলো। ইন্সপেক্টর প্রযুক্ত, পাবলিক জেনে গেছে যে আপনারা একবার কল করলে অ্যাকশন নেন না, সেজন্যই হয়তো। তা ঠিকই বলেছেন স্যার, আসলে এত ভুলভাল কল আসে, অ্যাকশন নেওয়ার আগেই একটু যাচাই করে নিতে হয় আর কি। তো এটা কি অ্যাকশন নিয়েছেন? অল কমপ্লিট স্যার। লোকেশনে খুন একটা হয়েছে, মহিলার নাম রাপ্তি। গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। জানেন তো স্যার, কোনো মানুষ নিজেকে নিজে শ্বাসরোধ করে মারতে পারে না, তাই এটা ডেফিনেটলি সুইসাইড নয়। আর ছবি তুলেছেন? বডি পোস্টমর্টমে গেছে? হ্যাঁ স্যার, এই যে ছবি। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টও এসে যাবে আগামীকাল। কই দেখি ছবিগুলো। আচ্ছা, যারা কল করেছিল তাদের পাওয়া গেল? প্রথম কলটা যে মোবাইল থেকে এসেছিল সেইটা এখন সুইচ অফ বলছে। ট্র্যাকিং চলছে, শিগগিরই ধরে ফেলব। দ্বিতীয় কলটা পাশের এক দোকান থেকে এসেছে, ওরা ঠিক বলতে পারছে না। তবে 3 নম্বর কলটা মিস্টার সৃজন নিজেই করেছিলেন। কে সৃজন? ফ্ল্যাটের মালিক স্যার, তাকে কাস্টডিতে নিয়েছি। আপনি বললে স্টেটমেন্ট নিতে ভেতরে আসতে বলি। হ্যাঁ বলুন। মিস্টার সৃজন, আপনি কাইন্ডলি একটু ভেতরে চলে আসুন, আপনার স্টেটমেন্টটা নিতে হবে। আমি মানে সবটাই তো বললাম আপনাদের। ওইভাবে নয়, অফিসিয়াল স্টেটমেন্ট নেওয়ার আমাদের কিছু প্রোটোকলস আছে। কাইন্ডলি কোঅপারেট। আচ্ছা বলুন, কি জানতে চান? আপনি আজ দুপুরে রাপ্তি দেবীর সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন, তখন কটা বাজে? এক্স্যাক্টলি বলতে পারবো না, ওই 1:30-2 হবে। এক্সকিউজ মি, আমি অভিনব, ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ। এই কেসটা আমার আন্ডারে, তাই একটু ইন্টারভেন করছি। মিস্টার সৃজন, আপনাকে আর একটু স্পেসিফিক হতে হবে। তখন ঠিক কটা বাজে? 1:30 না 2? আই এম সরি স্যার, আমি তখন ঘড়ি দেখিনি। আপনার অফিসের বায়োমেট্রিক বলছে আপনি 12:54 অফিস থেকে বেরিয়েছিলেন। তারপর কি সোজা বাড়িতে এসেছিলেন? হ্যাঁ। তাহলে তো
1:15 নাগাদ বাড়ি পৌঁছে যাওয়া উচিত, অফিস যখন কাছেই। এদিকে আপনার ফোন এসেছিল 2টোর সময়। তাহলে আপনার এই 45 মিনিটের হিসেবটা কিন্তু মিলছে না। ও সরি স্যার, বলতে ভুলে গেছিলাম। অন দ্য ওয়ে হোম আমি 2টো বিরিয়ানি কিনেছিলাম। প্যাকেট 2টো এখনও ঘরেই আছে। আর হ্যাঁ, ক্যাশ মেমোও আছে। মিস্টার সৃজন, এখন প্রতিটা ডিটেলস খুব জরুরি। এসে আপনি কি দেখলেন? দরজা লক করা ছিল। আমি চাবি দিয়ে খুলে দেখলাম রাপ্তি সোফার ওপরে। ঠিক এইভাবে পড়েছিলেন? হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম ও ঘুমোচ্ছে, তাই কাছে গিয়ে কাঁধে আসতে ধাক্কা দিতেই ওর মাথাটা এইভাবে। আপনি কেমন করে বুঝলেন যে শি ইজ নো মোর? প্রথমে বুঝতে পারিনি, কিন্তু কয়েকবার ডাকার পরও যখন আমি আমার স্ত্রী তন্নিষ্ঠাকে ফোন করলাম, কিন্তু ও ধরল না, তখন আমি পুলিশকে, প্লিজ আমি খুব টায়ার্ড, এক্সস্টেড, একটু ব্রেক দেবেন আমাকে? দেখুন মিস্টার সৃজন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিন্তু আপনার এগেনস্টেই যাচ্ছে, তাই এখন আপনাকে পুলিশ কাস্টডিতে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ। দেখুন, আপনি দোষী না নির্দোষ তার বিচার করতে সময় লাগবে। আপনাকে আমরা কাস্টডিতে নিচ্ছি মানেই এমন নয় যে আপনি অভিযুক্ত। আপনার আরও স্টেটমেন্ট আমাদের নিতে হবে, সেই সঙ্গে আরও অনেকের। সেগুলোর জন্যেই আপনাকে আমাদের কাছাকাছি রাখাটা প্রয়োজন। প্লিজ আপনি এখন ওই ঘরে গিয়ে বসুন। বেশ, চলুন, কোথায় যেতে হবে? এবার এ স্ত্রীর সঙ্গে একটু কথা বলা প্রয়োজন। কি যেন নাম বললেন? স্যার, তন্নিষ্ঠা। বাইরেই বসে আছেন, ডাকবো? হ্যাঁ, পাঠিয়ে দিন। আসতে পারি? হ্যাঁ, আসুন। আপনি তন্নিষ্ঠা দেবী? হ্যাঁ। রাপ্তি দেবী আপনার কে হতেন? বোন, আমার নিজের একমাত্র বোন। উনি কি আপনাদের সঙ্গে থাকতেন নাকি? না, হস্টেলে থাকতো, তবে আসা যাওয়া ছিল। সেদিন যে উনি আপনাদের বাড়ি আসবেন সেটা আপনি জানতেন? না, আসলে ও সৃজন, মানে আমার হাজব্যান্ডের সঙ্গেই বেশি ক্লোজ ছিল। সৃজন হয়তো জানতো, আমি জানতাম না। আপনি সেদিন দুপুরে কোথায় ছিলেন? রেগুলার দিনের মতো অফিসেই ছিলাম। যদি জানতাম। আপনি খবর পেলেন কখন? বিকেলে, পুলিশ স্টেশন থেকে। সে কি, আপনার হাজব্যান্ড আপনাকে জানাননি? ওর কিছু কল এসেছিল, কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। হতে পারে ও জানাতে চেয়েছিল আমায়। আচ্ছা, আপনার কি বিশেষ কারোকে সন্দেহ হচ্ছে? দেখুন, বলতে বাধ্য হচ্ছি, রাপ্তি আমার বোন হলেও সৃজনের সঙ্গে বেশি ক্লোজ ছিল। ওদের মধ্যে কি কথা হতো বা কি প্ল্যান ছিল। সৃজনবাবু ছাড়া আর কেউ হতে পারে কি? বাড়ির চাবি তো শুধু আমার আর সৃজনের কাছেই ছিল, তাই আমি জানি না অন্য কেউ কিভাবে। তার মানে আপনি বলতে চাইছেন সৃজনবাবুই? আমি কিছু বলতে চাইছি না, বলতে পারছিও না। এই মুহূর্তে আমার কিছু বলার অবস্থা নেই। প্লিজ একটু বুঝুন, আমার নিজের বোন। বুঝতে পারছি। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। প্রযুক্ত, ওদের ফ্ল্যাটে কোনো সিসিটিভি নেই? আর ওয়াচম্যান কি বলছে, আর কেউ ঢুকেছিল? ওয়াচম্যান পালিয়েছে স্যার, খোঁজ চলছে। আর সিসিটিভিও তো বহুদিন কাজ করে না। ও আচ্ছা, এই প্রথম কল করা মহিলাকে পাওয়া গেল? ধরে ফেলবো স্যার, কিন্তু তার কি আর দরকার আছে? নির্ঘাত ওই লোকটাই খুনি, ধরা পড়ে ভালো মানুষ সাজছে। আপনি যদি বলেন 2টো ডান্ডা পিঠে পড়লেই। একদম না। আপনি শঙ্খ ঘোষের কবিতা পড়েন? কি যে বলেন স্যার, আমি পড়ব কবিতা? পড়লে জানতেন। এই কথা খুব সহজ, কিন্তু কেনা জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। আচ্ছা, আপনি আসুন, আমাকে একটু চিন্তা করতে হবে কেসটা নিয়ে। দেখুন স্যার, বলেছিলাম আমার টিম খুব এফিশিয়েন্ট। 1 দিনের মধ্যে মোবাইল ট্র্যাক করে ধরে ফেলেছি। ভেরি গুড।
উনি ফার্স্ট কলটা করেছিলেন? হ্যাঁ, শিওর ইনি, তবে স্বীকার করছেন না। আপনি যদি পারমিশন দেন, দুজন লেডি কনস্টেবল নিয়ে 3rd ডিগ্রি করলেই সব স্বীকার করবে। আপনার সব বিষয়ে বড্ড তাড়া দেখছি। কোনো প্রয়োজন নেই, ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। ওকে স্যার। কনস্টেবল, ওনাকে নিয়ে এসো। আসবো স্যার? হ্যাঁ আসুন। আপনার নাম? রুচিকা। আপনি ওই বাড়িতে থাকেন? না স্যার, আমি কাজ করি। তনিষ্ঠা দিদি আর সৃজন দাদাবাবু থাকেন। কতদিন কাজ করছেন? প্রায় 3 বছর। রাপ্তি দেবী মানে যিনি মারা গেছেন, তাকে আপনি চিনতেন? উনি তনিষ্ঠা দিদির বোন, এটা জানতাম, কিন্তু কিন্তু আমি ওনাকে মারিনি স্যার। এই তো সেই ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি কেস। স্যার, নিঘাতি নিখুনি, আপনি একবার অনুমতি দিলেই। ইন্সপেক্টর, প্লিজ ইন্টারফেয়ার করবেন না। আচ্ছা রুচিকা দেবী, আপনি যখন পুলিশকে ফোন করেন তখন? বিশ্বাস করুন স্যার, আমি আমি ফোন করিনি। কিন্তু আপনার ফোন থেকেই তো কল এসেছিল। কে করেছিল তাহলে? এটা আমার ফোন নয়, এটা রাপ্তি দিদির ফোন। তাহলে আপনার কাছে এলো কেমন করে? উনি আমাকে দিয়েছিলেন স্যার। উনি তোমাকে ডেকে ফোনটা দিয়ে দিয়েছিলেন, আর সেটা নিয়ে তুমি পালিয়ে বেড়াচ্ছ। ফালতু কথা বললে না, সোজা জেলে পুরে। না স্যার, আমাকে জেলে ভরে দিও না প্লিজ। আমি বলছি, আমি ফোনটা চুরি করেছিলাম, কিন্তু আমি ওনাকে খুন করিনি, বিশ্বাস করুন। দেখুন, পুলিশের কাছে কিছু লুকোবেন না, সবটা বলুন কি হয়েছিল। বলছি আমার কাছে ওদের ঘরের একটা চাবি থাকে, সেইটা দিয়ে দরজা খুলে আমি ঘরে কাজ করছিলাম। হঠাৎ রাপ্তি দিদি ঘরে এসে আমাকে মারতে শুরু করেন। এক্সকিউজ মি স্যার, এই মিথ্যে কথা বলছে। এই দেখুন, মোবাইলে ভিডিও করা হয়েছে। এই ওদের আলমারি খুলে একটা গয়না বার করে এই যে শাড়ির মধ্যে জড়িয়ে নিল, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে চমকে উঠল। রুচিকা দেবী, এখনো সময় আছে, সত্যিটা বলুন। হ্যাঁ, আমি নিয়েছিলাম একটা সোনার হার। আমার খুব দরকার ছিল টাকার। দিদির কাছে চেয়েছিলাম, দিদি দেয়নি। বাধ্য হয়ে সেদিন আর তখনই রাপ্তি দিদি ঢুকে মোবাইলে ছবি তুলে পুলিশকে ফোন করে। আমি ভয় পেয়ে দিদির ফোনটা কেড়ে নিয়ে, মাথা কাজ করছিল না তো, দিদিকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে পালিয়ে যায়। কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি, আমি রাপ্তি দিদিকে খুন করিনি, আমার বিশ্বাস করুন স্যার, প্লিজ। আচ্ছা, আবার আপনাকে পরে ডাকা হবে। কনস্টেবল, এনেকে নিয়ে যান। কি অবস্থা দেখুন, আর আমরা ভাবছি সৃজন মেরেছে, আসল খুনি এদিকে রুচিকা। আসল খুনি যে কে সেটাই রহস্য। যাই হোক, আপনি মোবাইলের কল লিস্ট চেক করে দেখুন তো কাদের বেশি করে কল করা হয়েছে। এক্ষুনি জানাচ্ছি স্যার। গুড মর্নিং তনিষ্ঠা ম্যাম, আমি বৃষ্টি, আজই জয়েন করেছি। ও আচ্ছা, ভালো। আমি আপনার ট্র্যাজেডিটা শুনেছি ম্যাম, অ্যান্ড আই এম রিয়েলি সরি। কি শুনেছেন? ওই যে আপনার বোনের আনফর্চুনেট ডিমাইস অ্যান্ড ইউর হাজব্যান্ড বিং দ্য প্রাইম সাসপেক্ট। থ্যাঙ্কস, কিন্তু আই এম ইন নো মুড টু ডিসকাস দিস ইন অফিস। বুঝতে পারছি ম্যাম, অ্যান্ড আই ক্যান কমপ্লিটলি রিলেট। আমার না এইরকম একটা পার্সোনাল ট্র্যাজেডি হয়েছিল। মাই মাদার ওয়াজ মার্ডার্ড অ্যান্ড মাই ফাদার ওয়াজ অ্যাকিউজড ফর দ্যাট। ওরা ডাউট করেছিলেন যে আমার মার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ছিল। ও, সরি টু হিয়ার দ্যাট। হ্যাঁ ম্যাম, আমি না অনেক দিন ডিপ্রেশনে চলে গেছিলাম। সেই হিসাবে তো আপনি খুব স্টেডি আছেন। আই রিয়েলি এনভি দ্যাট। কি আর করা যাবে, লাইফ মাস্ট গো অন। যাই হোক, আমরা কাজ শুরু করি, কেমন? হ্যাঁ, শিওর। তবে আই মাস্ট সে, আপনাকে দেখে না আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি। আমার প্রবলেমগুলো আর কাউকে বোঝাতে পারতাম না, এখন মনে হচ্ছে আপনি বুঝবেন। আচ্ছা বেশ, আবার পরে এই নিয়ে কথা হবে, কেমন? তুমি আমার থেকে ছোট, তাই তুমি করেই বলছি। তোমার
এই প্ল্যাটফর্মে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে? না ম্যাম, এক্সপিরিয়েন্স তো নেই, তবে শিখে নেব আপনার কাছে, কোনো চিন্তা করবেন না। বেশ, তাহলে চলো শুরু করা যাক। এই যে স্যার কলিং লিস্ট। সৃজনবাবুর নাম্বার সব থেকে বেশি। জামাইবাবুকে একটু বেশি ভালোবাসতেন মনে হচ্ছে। কিন্তু স্যার, রুচিকাকে আপনি সন্দেহ করছেন না কেন? সন্দেহ অবশ্যই করছি, কিন্তু একটা খটকা লাগছে। রাপ্তি দেবীর পড়ে থাকার ভঙ্গিটা দেখো, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। রুচিকা ওনাকে গলায় ফাঁস দিতে এলে উনি কি বাধা দিতেন না? তার মানে বলতে চাইছেন খুনি রাপ্তি দেবীর পরিচিত? এক্স্যাক্টলি, আর কাছের লোক। সৃজন ছাড়া কাছের লোক এই আর একজন হতে পারে। এনার সঙ্গে অনেক কথা বলেছেন দেখছি। নাম্বার ট্র্যাক করো। হ্যাঁ স্যার, নাম রিভব। তুলে আনবো স্যার? হ্যাঁ আনো, কিন্তু কোনো মারধর না করে। আমি ততক্ষণ রাপ্তি দেবীর ফোনটা দেখি। নিয়ে এসেছি স্যার, এই যে। আপনি রিভব? হ্যাঁ স্যার। আপনি রাপ্তিকে কিভাবে চেনেন? রাপ্তি আমার বন্ধু, অনেক দিনের। কেমন বন্ধু? ফোনে তো অনেক কথা হতো দেখছি। আমরা আসলে রিলেশনে ছিলাম স্যার, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু খুব দুর্ভাগ্যজনক। কিন্তু আশা করি আপনি রাপ্তির খুনের তদন্ত করতে আমাদের সাহায্য করবেন। হ্যাঁ, আমি কিছু বলতে চাই স্যার। অবশ্যই, নির্ভয় বলুন। সেদিন আমি রাপ্তির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আপনি জানতেন রাপ্তি দেবী সৃজনের বাড়ি যাবেন? আমাকে বলেছিল, কিন্তু আমাকে সেখানে আসতে বলেনি। আমি লুকিয়ে লুকিয়ে আসছিলাম, আর দরজার কাছে আসতে শুনলাম। কি শুনলেন? চটপট বলুন। শুনলাম রাপ্তি আর্তনাদ করছে। মনে হলো কেউ তার গলা টিপে ধরেছে। আর কারো আওয়াজ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, আরেকটা চাপা মহিলা কণ্ঠ হিস হিস করে। মহিলা কণ্ঠ? আপনি শিওর? মা কালীর দিব্যি, মহিলার গলা। আমি কিন্তু কিছু দেখতে পাইনি। ভয়ে দৌড়িয়ে বেরিয়ে গিয়ে সামনে দোকান থেকে আপনাদের ফোন করি। আর তাহলে আপনি সেই লোকাল বুথের ফোন কল দেখেছেন স্যার? ঠিক বার করে ফেললাম। খুব ভালো করেছেন। কিন্তু রিভব বাবু, আপনার গল্পটা সুন্দর হলেও মেনে নিতে পারলাম না। রাপ্তির সঙ্গে আপনার এত ভালোবাসা, সে বিপদে পড়েছে, মারা যাচ্ছে, যেন আপনি পালিয়ে এলেন, কোনো চেষ্টাই করলেন না তাকে বাঁচাবার। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনার গল্পটা আর বাস্তবে একটু অন্যরকম ছিল। পোস্টমর্টম রিপোর্টে আমরা দেখেছি রাপ্তি দেবী প্রেগনেন্ট ছিলেন। সম্ভবত সে সন্তান আপনারই। আপনি নিশ্চয়ই সেটা জানতেন? হ্যাঁ, জানতাম। কিন্তু আমাদের এখনও সেটা জানাননি। যাই হোক, বাস্তব ঘটনা হলো সে অবৈধ সন্তানকে আপনি পৃথিবীতে আনতে চাননি। রাপ্তি দেবী আপত্তি করায় একটাই রাস্তা খোলা ছিল, তাকে সরিয়ে দেওয়া। আপনি জানতেন সেদিন সুযোগ ছিল ধরা না পড়বার। কারো চোখে পড়ার আগেই ওড়নায় পেঁচিয়ে ওনাকে মেরে ফেলে আপনি পালিয়ে যান। তারপরে মেয়েলি কণ্ঠ, হিসিস করে এইসব গল্প বানিয়ে। না না, এটা সত্যি নয়। আমি রাপ্তিকে কি করে খুন করতে পারি? ওর সঙ্গে আমাদের সন্তানকেও না। আচ্ছা রিভব বাবু, আপনি খুব বিধ্বস্ত, রেস্ট নিন, আবার পরে কথা হবে। ধন্যবাদ স্যার। দেখেছেন স্যার, বললাম দুটো ডান্ডা পড়লেই স্বীকার করে ফেলবে। কে স্বীকার করে ফেলবে? ওই তো আপনি যেমন বললেন, এটাই খুনি। শুধু একটা হিসেব মিলছে না। রিভব খুন করলে সে নিজেই পুলিশকে ফোন করে জানাবে কেন? আত্মগ্লানি? না, এ মনে হয় সত্যিই বলছে। তাহলে খুনি রুচিকা। সৃজনের তো আর নারী কণ্ঠ নেই, দুটো ডান্ডা পিঠে পড়লেই। আপনি বসুন, একটু জল খান। এরা সবাই যে সত্যি বলছে সেটা কি করে জানলেন? এই রে, তাহলে তো সব ঘেটে গেল। ঠিক, সব ঘেঁটে ঘ হয়ে গেল। আচ্ছা, দুটো চা বলুন তো, মাথাটা ঠিক কাজ করছে না। বাহ বৃষ্টি, তুমি তো খুব চটপট কাজগুলো শিখে নিয়েছো, খুব ভালো। থ্যাঙ্কস ম্যাম।
আসলে আপনি এত যত্ন করে আমাকে ট্রেন করেছেন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তা তোমার বাড়িতে কে কে আছেন? আমি একাই থাকি ম্যাম, হস্টেলে। আমার বোনও হোস্টেলে থাকতো জানো। একা থাকতে অসুবিধা হয় না? সে তো আপনাকেও এখন একাই থাকতে হচ্ছে ম্যাম, আরও বেশি কাজ সামলাতে হচ্ছে। কি করে যে করেন এত কিছু। আমার কথা ছাড়ো, যার যেমন কপাল। নিজের স্বামী যদি... আচ্ছা, কিছু মনে করবেন না। আপনার কি মনে হয় সত্যিই আপনার স্বামী এই কাজটা করেছেন? না হলে তো খুবই খুশি হব, কিন্তু কি বলি বলো, মানুষ যে কখন কেমন কাজ করে বসে। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি না নিউজে দেখলাম যে আপনি পুলিশকে বলেছেন যে ওনার আর রাপ্তি দেবীর মধ্যে অ্যাফেয়ার ছিল, কিন্তু তারপরেও কি মার্ডার করা সম্ভব? তুমি বয়সে অনেক ছোট, কিন্তু তুমিও এই পরিস্থিতি কাটিয়েছ, তাই হয়তো বুঝবে। সৃজনের হয়তো আর কোনো উপায় ছিল না রাপ্তিকে সরিয়ে দেয়া ছাড়া। আমি ওদের কথা জেনে গেছিলাম, তাই ও না পারতো এগোতে না পেছোতে। আচ্ছা ম্যাম, একটু অন্য কথা বলি। আমাকে না একটু বেরোতে হবে অফিস থেকে, কিন্তু মেইন গেট দিয়ে বেরোলে আমার বায়োমেট্রিকে ক্লক আউট হয়ে যাবে। কি করা যায় বলুন তো? হ্যাঁ, এরা অফিস টাইমে বেরোতে দেয় না, তবে আমি তোমাকে একটা রাস্তা বলতে পারি, যদি আর কারুকে না বলো। আমাদের ক্যান্টিনের পিছনের দরজা দিয়ে একটা গলি আছে, একটু এগোলেই মেন রোড। খুব আর্জেন্ট কাজ থাকলে চট করে সেরে আসতে পারো। থ্যাঙ্কস আ লট ম্যাম। আমি না তাহলে একটু ঘুরে আসছি। হ্যাঁ, বেশি দেরি করো না কিন্তু। না না, আমি এই যাব আর এই আসব। তাহলে স্যার, খুনটা কে করেছে এখনও ক্লিয়ার নয়। রিভবের মোটিভ হতে পারে অবৈধ সন্তানকে সরিয়ে দেওয়া, কিন্তু তাহলে সে পুলিশকে ফোন করলো কেন? রুচিকার মোটিভ নিজেকে চুরির থেকে বাঁচানো, কিন্তু তার জন্য ঠান্ডা মাথায় খুন করাটা বেমানান। তাহলে সৃজন? সম্ভবত। ওনাকে কিছু সরাসরি প্রশ্ন করতে হবে। প্লিজ ওকে একবার ভেতরে পাঠাও। শিওর স্যার। কনস্টেবল, সৃজনকে একবার নিয়ে এসো তো। দেখুন মিস্টার সৃজন, সময় নষ্ট না করে কাজের কথায় আসি। রাপ্তি দেবীর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? রাপ্তি আমার শ্যালিকা, ছোট বোনের মতো। কিন্তু আপনার পরিচিতরা তো অন্য কথা বলছেন। কে? তন্নিষ্ঠা? ও আসলে বোনের প্রতি একটু বেশি পজেসিভ, তাই। না, তন্নিষ্ঠা দেবী নন। আমি বলছি আপনার বস মিস্টার উদ্দালকের কথা। প্রযুক্ত, একবার উদ্দালকের স্টেটমেন্টটা দাও তো। হ্যাঁ স্যার, এই যে। আমি উদ্দালক বোস। সৃজন আমার অফিসে আমার আন্ডারে কাজ করে। এমনিতে ওর কাজ নিয়ে আমার কিছুই বলবার নেই, কিন্তু গত কয়েক সপ্তাহ ওকে দেখছি একটু অন্যমনস্ক। পরিবারে কিছু অশান্তি হচ্ছিল। ও অফিসে আসতে আগে কখনো লেট করতো না, সম্প্রতি করছিল। লাঞ্চ আওয়ারে ওর এক শ্যালিকা নাম রাপ্তি একদিন এসে জয়েন করেছিল। অফিস টাইমে ফোনও করতো। এগুলো হয়তো আমি ওভারলুক করে যেতাম, কিন্তু যেদিন রাপ্তি দেবী খুন হলেন সেদিনও সৃজন রাপ্তির ফোন পেয়েই লাঞ্চে বাড়ি গেছিল। আমি এটুকুই বলতে পারি। আদারওয়াইজ সৃজন ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, জেম অফ আ রিসোর্স। কিন্তু মানুষের মন কখন কী জন্য বদলে যায় কেউ জানে না। মেবি অফ লেট হি ওয়াজ ডিপ্রেসড ফর সাম রিজন। এটাই আমার বলার ছিল। তাহলে মিস্টার সৃজন, আপনার এখানে কি কিছু বলবার আছে? না, কিছুই বলবার নেই। উদ্দালক যা যা বলছেন ওর দৃষ্টিভঙ্গি থেকে সবটাই সত্যি। দৃষ্টিভঙ্গি, এটা একটা ভালো কথা বলেছেন। আচ্ছা প্রযুক্ত, তোমার দৃষ্টিভঙ্গি থেকে কেসটা কেমন দেখাচ্ছে? ক্রিস্টাল ক্লিয়ার স্যার। সৃজনবাবু যে কোনো কারণেই হোক নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ হারাচ্ছিলেন আর রাপ্তি দেবীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিলেন, আর তার ফল হিসেবেই... না না, এ একেবারেই সত্যি নয়। রাপ্তি আমার বোনের মতোই ছিল। তাই নাকি? আচ্ছা, তাহলে রাপ্তি দেবীর মোবাইল ফোনে আপনাদের কিছু কথোপকথনের ভয়েস মেসেজ শোনা যাক, কি বলেন? প্রযুক্ত,
একবার রেকর্ডিংগুলো চালাও তো। হ্যাঁ স্যার, এই যে। কি গো জাম্বু, ফোনটা ধরলে না কেন? খুব খুব চাইছি একটু তোমার সঙ্গে কথা বলতে। প্লিজ একবার কল করো। তোমার মাথা খারাপ হয়ে গেছে রাত্রি? এখন রাত 2 বাজে, তন্নিষ্ঠা পাশে ঘুমোচ্ছে। এখন তোমার কিসের দরকার? কাল সকালে কথা হবে, ঘুমিয়ে পড়ো। তোমার সঙ্গে একটু কথা না বললে তো আমার ঘুম আসবেই না। জানো তো তুমি কেন এমন করছো আমার সঙ্গে? দিদি ঘুমাচ্ছে, তাহলে তুমি অন্য ঘরে বা ব্যালকনিতে এসে কথা বলো। তোমার তো ঘরে বউ আছে, আর আমার যে তুমি ছাড়া কেউ নেই, এটা কেন বোঝো না? কি সৃজনবাবু, এগুলো কি ঠিক ভাই বোনের মতো কথাবার্তা? আমি আপনাদের কিভাবে বোঝাবো জানি না, কিন্তু রাপ্তি এমনই ছেলে মানুষ। কিন্তু আমরা তো ছেলে মানুষ নই যে আমাদের আপনি যা খুশি বোঝাতে পারবেন। রাপ্তি দেবীর সঙ্গে আপনার এই অবৈধ সম্পর্কের কথা তন্নিষ্ঠা দেবী জানতে পেরেছিলেন, আর সেই জন্যই রাপ্তি দেবীকে সরিয়ে দেওয়া ছাড়া আপনার আর কোনো রাস্তা ছিল না, তাই না? এসব কি বলছেন আপনি? আমি হলফ করে বলছি, রাপ্তিকে শুধুমাত্র স্নেহ করতাম। তার মধ্যে প্রশ্রয় থাকলেও কোনো অবৈধ বা নিষিদ্ধ আবেগ ছিল না। আর যদি আমি রাপ্তিকে ভালোই বাসতাম, তাহলে তাকে আমি কেন খুন করব? সৃজনবাবু, পুলিশকে অতটা বোকা ভাববেন না। আমরা সাক্ষ্য প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে রাপ্তি দেবীর পোস্টমর্টেম রিপোর্ট, এখানে লেখা আছে যে তিনি 1 মাসের প্রেগনেন্ট ছিলেন। নিশ্চিত বোঝা যাচ্ছে যে এই অবৈধ সন্তানকে আপনি পৃথিবীতে আনতে চাননি। সম্ভবত রাপ্তি দেবী ভ্রূণ হত্যায় রাজি হননি, তাই একমাত্র এই রাস্তাই খোলা ছিল আপনার সামনে। এসব কি বলছেন আপনি? রাপ্তি প্রেগনেন্ট? দেখুন সৃজনবাবু, আমরা পুলিশের লোক হলে পাষণ্ড নই। মানুষ মাত্রই ভুল করে, সেটা আমরা জানি। আপনি যদি নিজেরই ভুল স্বীকার করে নেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার শাস্তি কম হয়। আইনের চোখে আপনি একজন হত্যাকারী হলেও নিজের ভুল বুঝতে পেরে অপরাধ স্বীকার করলে অপরাধীর প্রতি কিছুটা মার্জনা দেখানোই হয়। আমার আর সত্যিই কিছু বলবার নেই, কিছুই না। সৃজনবাবু, তন্নিষ্ঠা দেবী, রুচিকা দেবী, রিভববাবু, আপনাদের সবাইকে আজ আমরা ডেকে এনেছি যাতে রাপ্তি দেবীর হত্যা রহস্য সমাধান করা যায়। তবে তার আগে আর একবার জিজ্ঞেস করছি, এই বিষয়ে আপনাদের আর কোনো বক্তব্য আছে কি? আমরা সকলেই তো যতটা জানি বলেইছি। আপনারা মনে হয় একটু বেশি সময় নিচ্ছেন তদন্ত করতে। তন্নিষ্ঠা দেবী, সত্যিই আমাদের এত সময় লাগতো না যদি আপনারা সকলে সম্পূর্ণ তথ্য দিতেন, কিন্তু আপনারা সত্য গোপন করেছেন, সেই জন্যই সময় লাগলো। আমি কোনো সত্য গোপন করিনি। করেছেন। বারবার বলেছেন আপনাদের বাড়ির দরজার 2টো চাবি, একটা আপনার কাছে আর একটা সৃজনবাবুর কাছে থাকে, কিন্তু 3য় চাবিটা যে রুচিকা দেবীর কাছে আছে সেটা বলেননি। কি রুচিকা দেবী, সেদিন আপনি তো দরজার চাবি খুলে ঢুকেছিলেন, তারপর সোনার হার চুরির চেষ্টা, রাপ্তি দেবীর হাতে ধরা পড়া এবং ওনার ফোন কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তাই তো? ওনার মাথায় চোট লেগেছিল, তাতে উনি মারা যেতে পারতেন। আমি বুঝতে পারিনি, মাথা কাজ করছিল না তো। সেই জন্যই আপনি দরজাটা খোলা রেখেই পালিয়ে গেছিলেন। কিন্তু তার আগে হিস করে কি বলেছিলেন রাপ্তি দেবীকে? আমি কোনো কথা বলিনি, বিশ্বাস করুন, সত্যি বলছি। তাহলে রিভববাবু, আপনি মিথ্যা বলছেন? কোনো মহিলা কণ্ঠ আপনি শোনেননি? হ্যাঁ, আমি স্পষ্ট শুনেছি। আর রাত্রির আর্তনাদ, সেটা শুনেই আমি ভয় পেয়ে পালিয়ে যাই আর পুলিশকে ফোন করি। রিভববাবু, আপনি এখনো সত্যি বলছেন না। আপনি শুধু গলার আওয়াজ শুনে ভয় পাননি, বরং নিজের চোখে দেখেছেন পুরোটা, আর সেই জন্যই নিশ্চিত হয়েছেন যে খুন করা হয়েছে। তারপর ফোন করেছেন পুলিশকে। বলুন, আপনি কি দেখেছিলেন? আমি দেখেছিলাম এই তনিষ্ঠা দেবীকে। হাস্যকর অভিযোগ! আমি পুরো সময়টা অফিসে ছিলাম। আপনি বায়োমেট্রিক চেক করতে পারেন। তাহলে আরো একজনকে এই ঘরে ডেকে নি। বৃষ্টি, কাইন্ডলি ভেতরে এসো। ইয়েস স্যার। একি বৃষ্টি, তুমি এখানে? এই কেসের সঙ্গে তোমার কি সম্পর্ক?
সম্পর্ক আছে তন্নিষ্ঠা দেবী? হ্যাঁ ম্যাম, আমি এসিপি বৃষ্টি, স্পেশাল ব্রাঞ্চ। অভিনব স্যার আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন সত্যিটা জানবার জন্য। তার মানে আমার জুনিয়র সেজে তুমি আমাকে ঠকিয়ে? এক্সকিউজ মি ম্যাম, ঠকানোর কথা আপনার মুখে মানায় না। আপনি অত্যন্ত চালাক, তাই আপনাকে ট্র্যাপ করবার আর অন্য কোনো উপায় ছিল না আমাদের হাতে। খুবই ঝুঁকির কাজ করেছে বৃষ্টি, কনগ্র্যাচুলেশনস। তন্নিষ্ঠা দেবী, সেদিন আপনার সঙ্গে রাপ্তি দেবীর অনেক কথা হয়েছিল, কল রেকর্ড সেটাই বলছে। কিন্তু তাতে তাতে কি প্রমাণ হয়? ও আমার বোন, কথা হতেই পারে। অবশ্যই পারে, কিন্তু তারপর আপনি অফিস থেকে বেরিয়ে বাড়ি আসেন। কিভাবে বেরোলে বায়োমেট্রিক চেক হবে না সেটা তো আপনি নিজের বৃষ্টিকে শিখিয়েছেন, কিন্তু ওই গলির মুখে যে একটা সিসিটিভি আছে সেটা আপনি খেয়াল করেননি। তার ফুটেজে আপনাকে সেদিন বেরোতে দেখা গেছে। হ্যাঁ, আমি বেরিয়েছিলাম তো। বাড়িও এসেছিলেন। আপনাদের ওয়াচম্যানকে আমরা গ্রেপ্তার করেছি, সে আপনাকে সেদিন ঢুকতে দেখেছে। আর যখন সৃজনবাবু আপনাকে ফোন করেছিলেন আপনি ধরেননি, কারণ আপনি তখন রাস্তায় অফিস ফিরছেন। তার আগে রিভববাবু তো আপনাকে সচক্ষে দেখেইছেন। তন্নিষ্ঠা, শেষে তুমি? ছি! তুমি আমাকে ছিছি বলছো? লজ্জা করে না নিজের শালিকে প্রেগনেন্ট করে? তন্নিষ্ঠা দেবী, অন্যকে সন্দেহ করতে করতে আপনার এত বড় ভুল হলো। ওই সন্তানের বাবা সৃজনবাবু নন, রিভববাবু। হ্যাঁ, ও আমাদেরই ভালোবাসার সন্তান ছিল। আপনি তাকেও? দিদি, তোমার জন্য প্রায় জেল খাটতে যাচ্ছিলাম, আর বেচারা দাদা বাবু। তন্নিষ্ঠা, আমি তোমাকে বারবার বলেছিলাম আবেগের বশে ভুল ধারণা করো না। তোমার ভুলের জন্য দুটো নির্দোষ প্রাণ চলে গেল। আমার ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। সন্দেহের বশে আমার নিরীহ বোনটাকে আমি। কিন্তু স্যার, আপনি তন্নিষ্ঠা দেবীকে সন্দেহ করলেন কেন? তদন্তের সময় সকলকেই সন্দেহ করতে হয়, তবে বাকিরাকে অন্যদের ঘাড়ে দোষ চাপাতে চায়নি। শুধু তন্নিষ্ঠা দেবী সমানে সৃজনবাবুর ওপর দোষ চাপাতে চেয়েছে। রাইট। আর ওনার কথা শুনে মনেই হতো না যে নিজের বোনের মার্ডার হয়েছে, যেন বড্ড ক্যাজুয়াল ছিলেন। সেটাও খুব আনন্যাচারাল। তবে ওনার অফিস থেকে বেরোবার কায়দাটা না জানলে মেলানো যাচ্ছিল না পুরো ব্যাপারটা। বৃষ্টি ম্যাডাম, আপনি তন্নিষ্ঠা দেবীর ফোন থেকে সেদিনের লোকেশন আর অফিসের সামনের সিসিটিভি ফুটেজ না জোগাড় করলে কিছুতেই ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যেত না। বিরাট কাজ করেছেন আপনি, সত্যি। আর সৃজনবাবু, রিভববাবু, রুচিকা দেবী, আপনাদের বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নেই। আপনারা এখন আসতে পারেন। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু আসল দোষী শাস্তি পাচ্ছে, এটাই সান্ত্বনা। স্যার, আবার কন্ট্রোল রুমে একটা কল এসেছে, একজন সাহায্য চাইছেন এক্ষুনি। আমি বেরোচ্ছি স্যার। হ্যাঁ চলো, আমরাও আসছি। এসব বৃষ্টি, দেখি পরের কেসে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সন্দেহ প্রবণতা মানুষকে এক অসীম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। মিথ্যের উপর ভর করে মানুষ খুব বড় ভুল করে বসে, যার জন্য তাকে আজীবন আত্মগ্লানির আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হয়। স্বামী সৃজন আর বোন রাপ্তির প্রতি মিথ্যে সন্দেহ তন্নিষ্ঠাকে তাই অপরাধী বানিয়ে তোলে। একটা সুন্দর সুস্থ সংসারে এটাই কি কাম্য? প্রতিহিংসা মানুষকে কি এতটাই অবনতির দিকে ঠেলে দেয়? সামাজিক অনুশাসন আর আত্মগ্লানির মধ্যে দ্বন্দ্ব নিয়ে তন্নিষ্ঠা কি পারবে তার বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে? এই প্রশ্নগুলো নিয়েই আমাদের নাটক অবৈধ এখানে শেষ হলো। এর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন সৃজন প্রকল্প ভট্টাচার্য, তন্নিষ্ঠা নবনীতা গুহ ঠাকুরতা, বৃষ্টি অনুষা সিনহা,
অভিনব অত্রিকুমার সিনহা, প্রযুক্ত সৌম্য গুহ ঠাকুরতা, রুচিকা সেজাল পাল, রাপ্তি ক্রিশ্চিনা কোলে, উদ্দালক বোস সুমন্ত দত্ত এবং রিভব সায়ন সাহা। কাহিনী অত্রিকুমার সিনহা, নাট্যরূপ প্রকল্প ভট্টাচার্য, নির্দেশনা অত্রিকুমার সিনহা, রেকর্ডিং স্টুডিও 01। ঘোষণায় আমি নীলাঞ্জনা চৌধুরী, পরিবেশনায় অন্য মুখ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন নাটক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। নমস্কার।